নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পরণদীপ। আর আজ আমরা WBCS প্রিলিমস 2022-এর জন্য খুবই ছোট্ট একটি টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো লর্ড কর্নওয়ালিস। 1786 থেকে 1793 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তো তার গভর্নর জেনারেল থাকাকালীন কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে আজ আমরা ডিটেলস আলোচনা করব। তো যদি দেখি ঠিকমতো রেসপন্স পাচ্ছি তাহলে কিন্তু এই গভর্নর জেনারেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ গভর্নর জেনারেলের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করে দেবো। চলুন শুরু করা যাক। তার পূর্বে WBCS প্রিলিমস 2022-এর জন্য কমপ্লিট কোর্স প্লাস স্টাডি মেটেরিয়াল মাত্র 500 টাকা আপনারা কিনতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কীভাবে কিনবেন সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে লেখা রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা পড়ে কিনতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন, লর্ড কর্নওয়ালিস সম্পর্কে আমি যাবতীয় তথ্য বলে দেবো, পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে প্রথমে দেখে নিন। দেখুন, লর্ড কর্নওয়ালিসের সময় কতটা আমি বলেছি 1786 থেকে 1793 সাল পর্যন্ত। তো 1786 থেকে 1793 সাল পর্যন্ত, এর মধ্যে 1790 সাল পড়ে যাচ্ছে। আর 1790 সালে কিন্তু থার্ড অ্যাংলো মাহিশোর ওয়ার হয়েছিল বা তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল। তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল 1790 সালে এবং তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল কিন্তু 1792 সালে। মাথায় রাখবেন, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? টিপু সুলতান এবং তার সাথে ইংরেজদের পক্ষে লড়েছিলেন এই লর্ড কর্নওয়ালিস। তো তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল কত সালে? 1792 সালে তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়েছিল। তো 1792 সালে যখন ইঙ্গো মহীশূর যুদ্ধ শেষ হয়, সেই সময় একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সন্ধিটার নাম কি? সেরিঙ্গাপত্তমের সন্ধি বা ট্রিটি অফ সেরিঙ্গাপত্তনম সাইন্ড হয়েছিল 1792। আর এর মাধ্যমেই কিন্তু এই যুদ্ধের অবসান ঘটে। তো তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ কিন্তু টিপু সুলতানের পক্ষে বেশ অপমানজনক ছিল। টিপু সুলতানের যে পুত্র, তাকে কিন্তু ইংরেজদের কাছে বন্ধক রাখতে হয়েছিল, ইভেন জমা রাখতে হয়েছিল। তার কারণ টিপু তার নিজের যে সম্পত্তি, তার যে রাজ্য, তার থেকে অনেকটা অংশ ইংরেজদের কোম্পানিকে দিয়ে দিয়েছিল। সেই সময় কোম্পানি ছিল, ইংরেজ বলা ভুল, তো সেই সময় অনেকটাই অংশ কিন্তু কোম্পানিকে দিয়ে দিয়েছিল। তাছাড়া যে অ্যামাউন্টটা কোম্পানি দাবি করেছিল ক্ষতিপূরণ হিসেবে, সেই অ্যামাউন্ট কিন্তু টিপু সুলতান দিতে সেই সময় সমর্থ ছিল না। তো সেই জন্য টিপু সুলতানের পুত্রকে কিন্তু এই সেরিঙ্গাপত্তমের সন্ধির প্রভিশন অনুযায়ী, ট্রিটির প্রভিশন অনুযায়ী কোম্পানির কাছে কিন্তু বন্ধক রাখতে হয়েছিল বা জমা রাখতে হয়েছিল। আর এই রিলেটেড আমি একটা পয়েন্ট বলে দিই আপনাদের, পরীক্ষায় অনেক সময় দেখবেন কোশ্চেন আসে জ্যাকোবিন ক্লাব সম্পর্কে। তো জ্যাকোবিন ক্লাব একটা ফরাসিদের ক্লাব। তো সেই ক্লাবে কিন্তু সদস্য ছিলেন টিপু সুলতান, নট হায়দার আলী, টিপু সুলতান। অনেকে স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে টিপু সুলতান এবং হায়দার আলীদের মধ্যে। তো কারেক্ট আনসার কিন্তু হবে টিপু সুলতান। হায়দার আলী কিন্তু অ্যারাউন্ড 1782 আশেপাশে কিন্তু মারা যান যখন দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ হচ্ছিল। দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ 1780 থেকে 84 সালে হয় এবং 1784 সালে ম্যাঙ্গালোরের সন্ধির মাধ্যমে কিন্তু দ্বিতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধের অবসান ঘটে। তো মোটামুটি থার্ড মাহেশ্বর ওয়ার আপনাদের একটু ক্লিয়ার হলো। তো থার্ড অ্যাংলো মাহেশ্বর ওয়ার এর পরেই কিন্তু 1799-এ সেই যে যুদ্ধ, চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধ, সেখানে কিন্তু টিপু সুলতান মারা যান। তো এই হচ্ছে থার্ড অ্যাংলো মাহেশ্বর ওয়ার। এবং তারপরে ট্রিটি অফ সেরিঙ্গাপত্তনম সাইন্ড হলো 1790 এবং 1792 সালে লর্ড কর্নওয়ালিসের সময়। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আপনারা জেনে নিলেন। নেক্সট, কর্নওয়ালিস কোড। 1793 সালে তিনি কর্নওয়ালিস কোড কিন্তু চালু করেন। কর্নওয়ালিস কোড মানে কি? কর্নওয়ালিস কোড হচ্ছে সেই সময় বিভিন্ন রকম কালেক্টর, আপনারা বিভিন্ন পোস্ট শুনে থাকবেন, ইউপিএসসি দিয়ে IAS হল যে পোস্ট, কালেক্টর পোস্ট শুনবেন, ডিস্ট্রিক্ট কালেক্টর, তারপর রেভিনিউ কালেক্টর, এরকম অনেক রকম পোস্ট রয়েছে। তো সেই সময় কালেক্টরদের বিভিন্ন যে আইন সম্পর্কিত বা লেজিসলেটিভ প্রভিশনের মধ্যে প্রাথমিক পর্যায়ে কিন্তু রাখা হতো। তারপরে সেখান থেকে কিন্তু সেই কালেক্টরদের কিন্তু ওই যে লেজিসলেটিভ যে প্রভিশনগুলো সেখান থেকে বার করে দেওয়া হয়। তার কারণ লেজিসলেটিভ প্রভিশনগুলো থেকে যদি কালেক্টররা থাকতে পারে তাহলে কিন্তু তাদের অনেক কাজের ক্ষতি হতো। তার কারণ তারা অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ, মোটামুটি তাদেরকে বলা হয় কি এক্সিকিউটিভ। আমরা জানি কি লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, লেজিসলেটিভ যারা আইন প্রণয়ন করে আর এক্সিকিউটিভ যারা সেই আইনগুলোকে ইমপ্লিমেন্ট করে। তো কালেক্টরদের অ্যাকচুয়াল কাজ হচ্ছে যে প্রভিশনগুলো লেজিসলেশন দিচ্ছে বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি কাউন্সিল দিচ্ছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা। তো কালেক্টর যদি দুটো একসাথে সামলাতে থাকে তাহলে তো তাদের কাজের ক্ষতি হচ্ছে, তাদের ইমপ্লিমেন্টেশন অসুবিধা হচ্ছে। তো সেহেতু কিন্তু তাদেরকে আলাদা করে দেয়, তাদের যে পাওয়ারটাকে আলাদা করে দেয় এই যে লর্ড কর্নওয়ালিস। আর তার সময়ে কিন্তু তিনি বিভিন্ন আইনগুলোকে বিধিবদ্ধ করেন, অর্থাৎ একটা লিস্ট বানান, একটা বিধিবদ্ধ করেন বলতে পারেন। আর সেটাকেই কিন্তু আমরা বলবো কর্নওয়ালিস কোড। 1793-তে কর্নওয়ালিস কোড। মনে রাখবেন, কর্নওয়ালিস কিন্তু প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই বিভিন্ন যে আইনগুলোকে একটা লিস্টের মাধ্যমে আনেন এবং বিধিবদ্ধ করেন।
আশা করি কর্নওয়ালিস কোর্ট কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। নেক্সট পার্মানেন্ট সেটেলমেন্ট। দেখুন, ভূমি রাজস্ব নীতির ক্ষেত্রে অনেক রকম সেটেলমেন্ট ছিল, ভূমি রাজস্ব নীতির ক্ষেত্রে অনেক রকম ছিল, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত। তো অ্যাকচুয়ালি 10 সালা বন্দোবস্তের পরবর্তী নামে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। তো পার্মানেন্ট সেটেলমেন্ট এটা কিন্তু 1793 সালে লর্ড কর্নওয়ালিস জারি করেন। তো এটা একটু আমরা ডিটেলসে দেখব। তো দেখুন, এই যে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তের নাম পরিবর্তন করে পার্মানেন্ট সেটেলমেন্ট করলেন। তো এটা কোথায় কোথায় হয়েছিল, কোথায় কোথায় চালু হয়েছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যা, 3টে জায়গার নাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। এর মধ্যে কোনটি পার্মানেন্ট সেটেলমেন্টের অংশ ছিল না? কারেক্ট আনসার হবে বাংলা, বিহার, উড়িষ্যা, 3টেই কিন্তু ছিল। বাংলা, বিহার, উড়িষ্যা এবং বেনারসের কিছুটা এলাকা ছিল, মাদ্রাজের কিছু জেলাতেও কিন্তু ছিল। কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষার যে প্রভিশনগুলো আসতে পারে, পরীক্ষায় যে পয়েন্টগুলো আসতে পারে, প্রত্যেকটাই কিন্তু এই 3টে অপশানের বেসিসে আসবে। বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই 3টে জায়গায় কিন্তু এই কর্নওয়ালিস প্রথম চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। আর এই যে চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস চালু করেন, ইমপ্লিমেন্ট করেন কর্নওয়ালিস, কিন্তু প্ল্যান করেন অ্যাকচুয়ালি স্যার জন শোর কিন্তু এই যে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এটাকে প্ল্যান করেন এবং ইমপ্লিমেন্ট করেন লর্ড কর্নওয়ালিস। পরীক্ষায় কিন্তু কে প্ল্যান করেন সেটা জিজ্ঞাসা করা হয়, সাধারণত জিজ্ঞাসা করা হয় কে ইমপ্লিমেন্ট করেন বা কে চালু করেন লর্ড কর্নওয়ালিস এবং লর্ড কর্নওয়ালিসের সময়। তো এই যে চিরস্থায়ী বন্দোবস্ত বা সূর্যাস্ত আইনের মাধ্যমে কী বলা হয়, এর রিলেটেড সূর্যাস্ত আইনে রয়েছে। এর মাধ্যমে বলা হয় যে জমিদাররা, ধরুন এরকম অনেক, এই ওপরে সবচেয়ে ওপরে রয়েছে কোম্পানির নিচে রয়েছে অনেক জমিদার, ল্যান্ডলর্ড, তো তাদের নিচে আবার অসংখ্য প্রজা, কৃষক রয়েছে। তো এই কৃষকরা যা উৎপাদন করছে তাদের কাছ থেকে ল্যান্ডলর্ড বা জমিদাররা একটা নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায় করছে। তো জমিদাররা যে খাজনা আদায় করছে, কোম্পানি সেই খাজনা 10/11 ভাগ নিয়ে নেবে এবং 1/11 ভাগ থাকবে এই ল্যান্ডলর্ড বা জমিদারদের কাছে। তো এই শর্তে যারা রাজি হবে, যে সমস্ত জমিদাররা রাজি হবে, সেই সমস্ত জমিদারকেই কিন্তু একটা নির্দিষ্ট ল্যান্ড দেওয়া হবে বা তাদেরকেই জমিদার বলে কোম্পানির আন্ডারে গণ্য করা হবে। আবার এটাও বলা হয় জমি কিন্তু বা একটা জায়গা সেটা নিলামে উঠবে, অর্থাৎ যে ল্যান্ডলর্ড যত বেশি খাজনা কোম্পানিকে দিতে পারবে সেই জায়গাটা কিন্তু সেই ল্যান্ডলর্ড বা সেই জমিদারকে দেয়া হবে। তো কোম্পানি বলে যত বেশি খাজনা তোমরা আমাকে দেবে আমি সেই জায়গা তোমাকে দিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু কোন জায়গার জমিদার কী হবে সেটা ডিসাইড করা হতো। আর সূর্যাস্ত আইনে কী বলা হয়, একটা নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে এই যে জমিদার যেটা খাজনাটা আদায় করছে তার থেকে 10/11 ভাগ কোম্পানিকে যে দিয়ে দেবে, এটা কিন্তু সূর্যাস্তের আগেই হতে হবে। যদি সূর্যাস্তের পরে হয়ে যায় তাহলে এই জমিদারের হাত থেকে কিন্তু জমিদারি চলে যাবে। তো এই নিয়ে কিন্তু জমিদারদের কোনো রকম বিশেষ কিছু অসুবিধা হতো না। হ্যাঁ, অবশ্যই অনেকের জমিদারি চলে গেছিলো, কিন্তু বিশেষ কিছু অসুবিধা হতো না। তার কারণ কি, এই যে জমিদাররা সমগ্র যে খাজনার যে চাপ সেটা কিন্তু এই কৃষকদের ওপর চাপিয়ে দিত, আর নিজেরা কিন্তু সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতো। যতই খরা হোক, বন্যা হোক, তাদের কাছ থেকে, এই কৃষকদের কাছ থেকে কিন্তু খাজনা আদায় করতো। আর জমিদাররা সাধারণত শহরে গিয়ে বসবাস করতো নিজেদের পাওয়ার, প্রতিপত্তি এগুলোকে কিন্তু বজায় রাখার জন্য। এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট পরীক্ষা এই আসতে পারে, কে চালু করেন লর্ড কর্নওয়ালিস, এবং এটা কিসের পরিবর্তিত রূপ? এটা হচ্ছে 10 সালা বন্দোবস্তের পরিবর্তিত রূপ। নেক্সট, পুলিশ রিফর্মস। তো তিনি কিন্তু পুলিশ রিফর্মসও করেন। তিনি প্রতিটি জেলার ভিতরে একটি করে থানা তৈরি করেন এবং জমিদারদের পুলিশি কাজের থেকে বিরত রাখেন। জমিদাররা কিন্তু কোনো রকম পুলিশি কাজে থাকতে পারবে না এবং প্রত্যেকটা জেলার মধ্যে থানা তৈরি করেন এবং পুলিশ রিফর্মস করেন। ফাদার অফ সিভিল সার্ভিস, লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় বা সিভিল সার্ভিসের জনক বলা হয়। তার সময়ে কিন্তু সিভিল সার্ভিস চালু হয়। তো বর্তমানে যে সিভিল সার্ভিস দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু লর্ড কর্নওয়ালিসের সময় চালু হয়েছিল। পরবর্তীকালে এটার ভারতীয় রূপান্তর ঘটে এবং ইউপিএসসির, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের উদ্ভব ঘটে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইউপিএসসির উদ্ভব কত সালে ঘটে বা কোন অ্যাক্টের মাধ্যমে ঘটে। খুব ইজি কোশ্চেন, পরীক্ষার জন্য বেসিক কোশ্চেন, আশা করি আপনারা পারবেন। তো এই ছিল ছোট্ট ভিডিও। এই ভিডিও কিন্তু অনেকগুলো তথ্য আপনারা পেলেন। ইঙ্গো মাইসোর যুদ্ধ সম্পর্কে কিছুটা জানলেন, কর্নওয়ালিস কোর্ট সম্পর্কে জানলেন, পার্মানেন্ট সেটেলমেন্ট সম্পর্কে জানলেন, পুলিশ রিফর্ম সম্পর্কে জানলেন এবং তার সাথে ফাদার অফ সিভিল সার্ভিস জানলেন। ছোটো ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও ইম্পর্টেন্ট যদি আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।